বিচার বহির্ভূত হত্যা সহ শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সব নৃশংসতা নথিভুক্ত করায় জোর প্রধান উপদেষ্টার, সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। প্রত্যাশিত দেশ গড়তে সৎ কাজে উৎসাহ, অসৎ কাজে নিরুৎসাহের আহ্বান তারেক রহমানের। সেকেন্ড রিপাবলিকের নামে বিভেদের চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের। প্রথম রোজা থেকে রাজধানীতে জমজমাট ইফতার বাজার, কিছুটা বেড়েছে দাম। ঐতিহ্যবাহী ইফতার কিনতে মানুষের ভিড় চক বাজারে। রোজায় চাহিদার চেয়ে বেশি আমদানির পরও বাজার থেকে উধাও সয়াবিন তেল। ডিলার দোকানিরা দুষছেন কর্পোরেটদের, কিছু কোম্পানির হাতে নিয়ন্ত্রণ বলছেন বিশ্লেষকরা। ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাসা থেকে নগদ 2.5 কোটি টাকা জব্দ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমাম পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা। দেখছিলেন টম সিমেন্ট সংবাদ শিরোনাম। শাপলা চত্বরে বিক্ষোভকারীদের উপর দমনপীড়ন, দেলোয়ার হোসেন সাইদের বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের উপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং তার কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা তাদের বলেন, নথিপত্র না হলে সত্য জানা ও ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন। জবাবে গুয়েন লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দেবে, পাশাপাশি বাংলাদেশের মানুষকে এই বিষয়ে তাদের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতেও প্রস্তুত। আগামী 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের সভায় সদস্য দেশগুলোকে জুলাই আগস্টের বিষয়টি অবহিত করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে উন্নয়ন ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল। ছোট আকারের সৌর প্ল্যান্ট ও কার্বন বাজার, দেশে কৃষি বনায়ন এবং যৌথভাবে নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানিয়েছে সফররত দলটি। প্রত্যাশিত দেশ ও সমাজ গড়তে সৎ কাজকে উৎসাহিত ও অসৎ কাজকে নিরুৎসাহিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে এতিমদের সাথে বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। মানুষকে, আমাদের আশেপাশে যত আমাদের সহকর্মী, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছেন, তাদেরকে সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই, যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন, তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ওলামা মাশায়েখদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপির সঙ্গে দেশের ওলামা মাশায়েখদের দূরত্ব তৈরির চেষ্টা করছে দেশি বিদেশি একটি চক্র। এতে যে ফাটল তৈরি হবে তাতে বিদেশি শক্তি ঢুকবে বলে শঙ্কা তার, আর এর মাধ্যমে দেশ ধ্বংসের চেষ্টা করা হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বক্তব্য রাখেন। বিএনপির সঙ্গে এক শ্রেণীর লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই আলেম ওলামাদের সঙ্গে, ওলামা মাশায়েখদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটুকু শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন যে এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে। আমি এখনো বুঝতে পারি নাই কি বলে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক কি বলে, আমি বুঝি নাই। আপনারা বুঝেছেন কি জানি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। তিনি বলেন, ইনিয়ে বিনিয়ে বর্তমান সরকারের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে, কিন্তু নির্বাচন নিয়ে যেন সময় নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
মানবাধিকার ইস্যুতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার আমলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়াই মানবাধিকার লঙ্ঘনের বড় উদাহরণ। বিএনপি নেতারা বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, বর্তমান সরকারকে আরো বেশি আন্তরিক হতে হবে। এজন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। যদি 5 আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো, ক্রেডিট আমরা দেই, সবাইকে দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেউ নিতে চায় না। ওই আওয়ামী লীগ আর শেখ মুজিব ক্রেডিট দিতে যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত। আসুন আমরা সকলে মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের অবস্থা ভালো না। মানুষের পেটে ভাত না থাকলে সরকারের ভালো কাজেরও সমালোচনা করবে জনগণ। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিলম্ব করলে গণতন্ত্রে ফেরাও বিলম্বিত হবে। যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত এবং দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কি না। কারণ যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর নজরদারির পরামর্শ দিয়েছেন বক্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার দিবস উদ্বোধন করে সিইসি একথা বলেন। 7ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এখন দেশে মোট ভোটার সংখ্যা 12,37,274 জন। এর মাঝে নারী ভোটার 6,03,69,666 জন, পুরুষ ভোটার 6,33,61,615 জন, আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন 994 জন। সিইসি বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা অন্তত নিজের বিবেকের কাছে যাতে পরিষ্কার থাকি। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। সুতরাং আমার প্রত্যাশা, কেউ এই জাতীয় উদ্যোগ নেবেন না, কেউ এই জাতীয় চেষ্টা করবেন না। আমরা ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে এই 18 কোটি মানুষের পাশে আছি, এবং আমি 18 কোটি মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, যাতে আপনাদের যে অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধে আছি। আমরা ইট ইজ এ কাইন্ড অফ ওয়ার। আমরা ওয়ার ফুটিংয়ে কাজ করছি, অত্যন্ত সীমিত টাইম লিমিটের মধ্যে, সময় বেশি নাই। প্রথম রোজায় জমজমাট চকবাজারের ইফতার বাজার। ঐতিহ্যবাহী এই ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অগণিত মানুষ। এবারও এর ব্যতিক্রম হয়নি। কাবাব, শরবত ও মাংসের আইটেম সহ বিভিন্ন খাবারের সমারোহ ছিল চোখে পড়ার মতো। চকবাজার ঘুরে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। চকবাজারের এই ইফতার বিক্রির রেওয়াজ 300 বছরের। 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান চকবাজারে নির্মাণ করেন শাহী মসজিদ। তখন থেকেই প্রতি রমজান মাসে বসত ইফতারের বাজার। সেই রেওয়াজ চলমান আজও। প্রথম রোজা থেকেই জমে উঠেছে পুরান ঢাকার এই ইফতার বাজার। এক এক দোকানে এক এক ধরনের বৈশিষ্ট্যের ইফতার সমারোহ এখানে। সুতি কাবাব, কাঠি কাবাব, চালি কাবাব, টিকা কাবাব, আপনার শাকফুলুরি, পাকোড়া, পেঁয়াজু, আলু চপ, আরো আইটেম আছে, সিঙ্গার, সমুচা। 12 পদের 12 আইটেমের সঙ্গে 12 ধরনের মশলা মিশিয়ে তৈরি বড় বাপের পোলাই খাই বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 টাকায়। আছে শিকের ভারী কাবাব, পনির, কোয়েল পাখির রোস্ট, খাসির রান সহ বিভিন্ন ইফতার সামগ্রী। তারে আবার খেকা আর বারে মশালা
जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता, एटार नाम बड़ बापेर पोलाई खाয়। বড় বাপের বড় পোলাই খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলাই খায়। খাসির লেগ রোস্ট আছে, মুরগির বারবিকিউ, আনাম চিকেন আছে, তারপর হচ্ছে সাসলিক। চকবাজার আইছেন, বিভিন্ন আইটেম ইফতারি কিনছেন, তার সাথে যদি একটা জিলিপি হয় মজা লাগে। ইফতার তৈরির উপকরণের দাম বেড়েছে, তাই গত বছরের তুলনায় এবছরও সব আইটেমের দাম বেড়েছে। যদিও বেশ কিছু খাবারের স্বাদ নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। পূর্বপুরুষ আমার দাদা আমার বাবারা এখান থেকে ইফতারি নিয়ে যেত, আমার দাদি মারা বসে থাকতেন ইফতারি খাওয়ার জন্য। তো তার ধারাবাহিক হিসাবে আমরাও প্রতি বছর এখান থেকে ইফতারি নিয়ে যাই। বড় বাপের পোলা, তারপর আপনার মুরগির রোস্ট, কাবাব রয়েছে। এটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, এটা খাইতে পারেন, এটা সমস্যা নাই এটা। আর আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের এটা লাগবেই। এখান থেকে যে ইফতারিটা নিলে মুখে স্বাদটা বেশি লাগে, ইন্টারেস্টটা বেশি লাগে। অনেক দূর থেকে এসেছি ট্রাই করার জন্য, প্রত্যেক বছরই ট্রাই করে থাকি। আর স্বাদ যদি বলি আলহামদুলিল্লাহ। যদি আপনি মিনিমাইজ করেন, এটার টেস্ট বলতে ফলাফল শূন্য, নো টেস্ট, জাস্ট নামে চলতেছে। রকমারি ইফতারের ঐতিহ্যবাহী এই আয়োজনে গর্বিত পুরান ঢাকার মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। যানজটের নগরীতে চলার পথে সময় হলে রাস্তায় ইফতার সারেন ধর্মপ্রাণ রোজাদাররা, যেখানে পানি আর খেজুরই মূল উপাদান। অনেকে যানজটের কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে রাখেন ইফতারের। রোজাদারদের কথা চিন্তা করে রাস্তার পাশে সরকারকে অন্তত বিশুদ্ধ পানি রাখার ব্যবস্থার আহ্বান সচেতন রোজাদারদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। একের পর এক ছুটে চলছে বাহন, আরোহীদের উদ্দেশ্য অন্তত বাসায় গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ইফতার করা। তবে যানজটের এই মহানগরীতে নিজের মতো চলার কোনো সুযোগ নেই। গাড়ির চাপ থাকায় রাস্তাই হয়ে যায় ইফতারের সময়। অপরিকল্পিত নগরীতে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিতে শিখে গেছেন চলতি পথের যাত্রীরা। তাই তো অনেকে কিছুটা প্রস্তুতি নিয়েই বেরিয়েছেন। গাড়ির মধ্যে ইফতার টাইম হলে আপনার পানির গ্লাস খাইলে এয়ারপোর্ট গিয়ে আমরা ইফতার করি, এছাড়া কোনো ব্যবস্থা নেই। ইফতারের সময় হলে যেখানে সাইড করে যে কোনো একটা দোকানে ঢুকে যাবো, রাস্তায় যে কোনো একখানে দাঁড়িয়ে পানি খাইলাম, তারপরে বাসায় যায় আর কি ইফতার করবো। রাস্তায় কিনালে ইফতার করি, গাড়িতে বসে এক জায়গায় বসে দেখা করে ইফতার করি। যাদের আগাম প্রস্তুতি নেই তাদের ভরসা পানিতেই। দূরপথের যাত্রীদের প্রস্তুতি ভিন্ন। চেষ্টায় থাকে বাসায় গিয়ে ইফতার করার জন্য আর কি, মানে সর্বাত্মক চেষ্টা থাকে আর কি। আর না হলে তো পথে হয়তো কোনো পানি বা কুরমা সাথে নিয়ে চলে যাওয়া হয় আর কি। আমি অফিস থেকে বের হওয়ার সময় একটা পানি নিয়ে বেরোইছি, এছাড়া আসলে আমার হাতে আর কোনো অপশন নেই। ইফতার আর কি করতে, স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে, কিছু করার নাই তো। ইফতারের আগে বাড়ি ফেরা যেহেতু অনিশ্চিত, তাই রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি রাখার পরামর্শ সচেতন যাত্রীদের। সরকারের পক্ষ থেকে যদি রাস্তায় অ্যাটলিস্ট পানির ব্যবস্থাটা করা যেত বেটার হতো। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। ইফতার করবো ওরকম ভালো একটু পানি নেই। এখন যদি সরকার যদি এটার নেয় যে একটু সবার প্রত্যেকটা গাড়িতে এক বোতল করে অন্তত পানি দেয়, অন্য বাদই থাক, এটা তো দেয় না। পানির ব্যবস্থা করলে তো ভালো হতো, রোজার মাসের জন্য সবার জন্য একটু সুবিধা হতো। পানি বা দুইটা খেজুর, হালকা একটু নাস্তা, তাহলে হলো এনাফ। পথচারীরা যেন সময় মতো পরিবারের সাথে ইফতার করতে পারে সেজন্য নিরলস কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রমজানের চাহিদার চেয়ে 89,000 লিটার সয়াবিন তেল বেশি আমদানি হয়েছে সরকারের, এমন তথ্যের ছাপ নেই বাজারে। আমদানিকারক প্রতিষ্ঠান প্রতিশ্রুতি দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদার সামান্যই মিলছে সয়াবিন তেল। ডিলার ও খুচরা দোকানি সবার একই বক্তব্য, কোম্পানিগুলো দিচ্ছে না প্রয়োজনীয় তেল। বিশ্লেষকরা বলছেন সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে কর্পোরেট প্রতিষ্ঠান। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকেই নিশ্চিত করতে হবে কোম্পানিগুলোর জবাবদিহিতা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে রমজানে দেশে 3 লাখ মেট্রিক টন সয়াবিন তেল চাহিদার বিপরীতে আমদানি হয়েছে 3,89,000 মেট্রিক টন। গত 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এমন তথ্য দেওয়া হয়। রমজান মাসে ভোজ্য তেলের চাহিদাও 3 লক্ষ টনের মতো, যার মধ্যে 3,89,000 টনের মতো আমদানি হয়েছে। এর আগে গত 16 ফেব্রুয়ারি ভোক্তা অধিদপ্তরের অনুষ্ঠানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করে 26-27 ফেব্রুয়ারি থেকে বাজার 6 লাভ হবে সয়াবিন তেলে। 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। কাজেই ধরে নেওয়া যায়
বাজারে এখন পর্যাপ্ত তেল থাকবে, কিন্তু চাহিদা ও যোগানের অর্থনৈতিক সঙ্গে এখন কাজ করছে না বাজারে। দোকানগুলো অনেকটাই তেল শূন্য। ডিলারে তো হয় না, এখন কোম্পানি সাপ্লাই দিতে আছে, সাপ্লাই কোন জায়গায় দিতে আছে এটাই তো বোঝা যায় না। আমরা যতটুকু বুঝতেছি আর কি, মানুষের শুনতেছি যে তেলের দাম বাড়াইলে তেল অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিলাররা জানান বারবার চাহিদা জানানো হলেও কোম্পানিগুলো দিচ্ছে না তেল। তারা তো এই কোনো সদুত্তর দিচ্ছে না আমাদেরকে, কোনো সদুত্তর দিচ্ছে আমাদেরকে, বলছে যদি ভালো লাগে নেন, না হলে কোনো কথা নাই। অফিসার আমাদেরকে কথা বলতেছে। বিশ্লেষকরা বলছেন ভোজ্য তেলের বাজারগুলো এখনো নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এজন্য সরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজার থেকে প্রায় পণ্য উধাও হয়ে যাওয়া এবং বিশেষত যেই পণ্যগুলো আপনার গুটি কয়েক আমদানিকারক আমদানি করে থাকেন, আর সেই বিষয়গুলোতে সবসময়ই আমাদের বিশেষ নজর রাখা উচিত। আমাদের যেটা মনে হয় আর কি, সেইটা হলো যে এক্ষেত্রে সরকারের আমার মনে হয় যে বিশেষ নজরটা এই কারণে রাখা উচিত। আমরা অর্থনীতির ভাষায়ও বলি যে যখন গুটি কয়েক বিক্রেতা থাকেন একটা পণ্যের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এই মার্কেট একই সাথে প্রতিযোগিতামূলকভাবেও কাজ করতে পারে, আবার এটা মনোপলি হিসেবেও কাজ করতে পারে। এই প্রতিযোগিতাটাকে ধরে রাখার দায়িত্ব বাজারে যারা রেগুলেটর আছেন, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন, তাদের উপরে বর্তায়। এদিকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রবিবারও বাজার তদারকি করছে ভোক্তার টিম। গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যারা বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। রবিবার বিকেলে রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল, আবার যাতে অস্থির না হয় সেদিকে নজর রয়েছে সরকারের। লালমাটিয়ায় 2 নারীর উপর হামলা প্রসঙ্গে প্রশ্নের জবাবে রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে এরকম ঘটনায় যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়ে, সিন্ডিকেট বাড়ায়, তাদের সিন্ডিকেট বাড়ায় মানে কি আমি বিজনেসম্যানই বাড়ায় দেয়। এই জন্য বাড়ায় দেয়, আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এই রোজার সময় যতটা সম্ভব তারা দাম কম নিয়ে ভোক্তাদের একটু সাশ্রয়ী করা। ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের বাসা থেকে নগদ প্রায় 2.5 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ করা অর্থ পাঠানো হয়েছে আদালতে। এদিকে 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জড়িয়ে গেছেন এইচটি ইমাম পুত্র তানভীর ইমাম। রিপোর্ট ফররুক বাবুর। দুদকে নিয়ে আসা হলো 2 ট্রাঙ্ক ভর্তি টাকা। অভিযানে জব্দ করা এই অর্থ পরে পাঠানো হয় আদালতে। টাকার উৎস জানতে চাইলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আলমের বাসায় চালানো অভিযানে পাওয়া গেছে এসব টাকা। চলছে তার অবৈধ সম্পদের অনুসন্ধান। এখানে গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিত তালিকামূলে সে ট্রাঙ্ক এবং ট্রাঙ্কের ভিতরে রক্ষিত টাকা উদ্ধার করা হয়েছে এবং সেটা আপনারা ঠিকই দেখেছেন, সেটা বিজ্ঞ আদালতে উক্ত টাকা জমা দেওয়া হয়েছে। যার নাম বলেছেন উনি কে অ্যাকচুয়ালি? উনি লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, সাবেক ডিজিএফআই প্রধান। উনি কি আটক হয়েছে? আটক করার মামলা এই সংক্রান্ত তথ্য আমার কাছে নেই। এদিন 34 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম ও পরিবারের সদস্যদের বিরুদ্ধেও 3টি মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ 4 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 30 কোটি 62 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধে
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিয়োগ জালিয়াতির ঘটনায় মামলা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার নাসির উদ্দিন সহ 4 জনের বিরুদ্ধেও। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রশাসন ক্যাডারের করা বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্ত ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করেছেন 25 ক্যাডার কর্মকর্তারা। রবিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বিসিএস এর 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দফতরের সামনে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাচ পরে ব্যানার সহ অবস্থান করেন। তবে হাসপাতাল ও ফায়ার সার্ভিসে কর্মরত ক্যাডার কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য এই কর্মবিরতির আওতার বাইরে ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামী 1 সপ্তাহের মধ্যে পক্ষপাত দুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার 25 ক্যাডারের ন্যায্য দাবি আদায় ও জনপ্রশাসন সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা নিয়েছে বলে দাবি আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ কার্যকর হলে এবার রমজানে লোডশেডিং হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এজন্য বাসা বাড়ি, শপিং মল, জুয়েলারি শপে অতিরিক্ত আলোকসজ্জা থেকে বিরত থাকতে জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি। বিদ্যুৎ ও গ্যাস চুরি বন্ধে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলবে বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা। কাকরাইলের সার্কিট হাউস মসজিদ পরিদর্শন ও নামাজ আদায়ের পর তিনি বলেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাতে মসজিদগুলোতে কার্যকর হয় সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রতিটি মসজিদে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, এবার রোজার কিছুটা গরমের মধ্যে পড়বে, একই সময়ে সেচের চাহিদাও থাকবে। রমজানে অতিরিক্ত 4 LNG কার্গো আমদানির উদ্যোগ নেওয়ার কথাও জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখার জন্য এই 25 ডিগ্রি তাপমাত্রা একটা বেশ ভালো তাপমাত্রা। এই তাপমাত্রায় মানুষ খুব আরামে ইবাদত করতে পারবে। বাসা বাড়িতে যে বিদ্যুতের যাতে অপব্যবহার না হয়, তারপরে হচ্ছে যে ওই শপিং মল টলে যাতে অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়, জুয়েলারি শপ টপ এগুলো যাতে অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়, সেজন্য আমি এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে আমার সহকর্মীরা সবার কাছে যাচ্ছেন। এবং আশা করি আমরা যে ব্যবস্থা নিয়েছি, আমরা রমজানের 4 কার্গো অতিরিক্ত LNG আমদানির ব্যবস্থার উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করতেছি যে আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ কোনো লোডশেডিং হবে না। ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। তবে এবছর কারা ও কতজন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তা জানাননি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। বলেন, কমিটি কিছু নাম সুপারিশ করেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেওয়া হতো। অভিযোগ করেন, র্যাবের মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেওয়া হয়েছিল। এবছর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তির সংখ্যা 10 জনের কম বলেও জানান উপদেষ্টা। আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না। রবিবার রাজধানীর মিরপুরে উলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানান জামাতের আমির। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে দফায় দফায় আলিম ওলামা দিয়ে বাংলাদেশের জেলগুলো ভরা হয়েছে, অথচ ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এই সমাজে ঘটেছে বলেও অভিযোগ জামাত আমিরের। তিনি বলেন, সম্প্রতি সমাজের যা ক্ষতি হয়েছে আরো বেশি হতে পারত, তবে কোনো ক্ষতির পক্ষে জামাত ইসলামী নয়। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান।
দেশের ক্রান্তিকালে ঐক্য ধরে রাখা জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ইতিহাস যারা নির্মাণ করেছেন তারা রাজনীতির ক্ষুদ্রত্বের ঊর্ধ্বে। জাতির যে কোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে, বলিষ্ঠ ভূমিকা রেখেছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ভবিষ্যতেও দায়িত্ব থেকে এই প্রতিষ্ঠান পিছপা হবে না বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ এখন কঠিন সময় পার করছে। এ সময় ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রংপুরে আলোচিত শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন আগামী 9 এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক প্রতিবেদন মার্চের মধ্যেই দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। রবিবার মামলার শুনানি শেষে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার 4 আসামিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতারের আবেদন করা হলে আগামী 9 এপ্রিল তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই 4 জন আবু সাঈদ হত্যায় সরাসরি জড়িত বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। ভিন্নধর্মী ঈদ কালেকশন আর বিশেষ অফারের সাথে ঈদের কেনাকাটা জমে উঠেছে সারা লাইফস্টাইলের আউটলেটগুলোতে। আকর্ষণীয় ডিজাইনের বিশেষ ঈদ কালেকশন শেষ হওয়ার আগেই প্রিয় মানুষের জন্য পছন্দের পোশাকটি নিতে চান ক্রেতারা, তাই ঈদের অনেক আগেই ছুটে এসেছেন কেনাকাটায়। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন পোশাক, তাই বাহারি সংগ্রহের ভিড়ে নিজের ও পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক সংগ্রহে রাজধানীর পোশাকের শোরুমগুলোতে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। ঈদ উপলক্ষে দেশের স্বনামধন্য ব্র্যান্ড সারা লাইফস্টাইলের আউটলেটগুলোও সেজেছে উৎসবের সাজে। বিভিন্ন বয়সের নারী পুরুষ কিংবা শিশু সবার পছন্দের কথা মাথায় রেখে ঈদ কালেকশন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারা বলছেন, আকর্ষণীয় ডিজাইনের পোশাকের সংগ্রহ শেষ হওয়ার আগেই প্রিয়জনের জন্য ঈদের পোশাক কিনতে চান তারা। সেই সাথে ভিড় এড়িয়ে হাতে সময় নিয়ে কেনাকাটা করতেই ছুটে এসেছেন ঈদের অনেক আগে। ঈদের ড্রেস কিনতে এসেছি আমার মার সাথে, আব্বুর সাথে, আর ভাইয়ের সাথে, আর আমার ছোট বোনের সাথে। বাচ্চাদের জন্য আসলে বাচ্চাদের ড্রেস দেখা হচ্ছে। আজকে আমার মার সাথে এসেছি ঈদের ড্রেস কিনতে। যেহেতু রোজার মাস, সিয়াম সাধনার মাস, নামাজ পড়তেও ঝামেলা হয়, তারাবি পড়তে হলে তখন দেখা গেল শপিংয়ের জন্য একটা ঝামেলা। সব কিছু মিলার কালেকশনের একটা বিষয় আছে, যেহেতু হয়তো যত দিন যাবে তত প্রোডাক্টের তো কোয়ালিটি চেঞ্জ আসে, সেই কারণে জাস্ট আসা। আগেই চলে আসি ভিড়টাকে এড়ানোর জন্য এবং ভালো কাপড় যেন পছন্দ করা যায়, সেই ক্ষেত্রে আগে চলে আসার চেষ্টা করি। আমি জামা কিনতে আনছি। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কালেকশনের পাশাপাশি বেশ কিছু অফারও রয়েছে সারার আউটলেটগুলোতে। 4000 টাকার বেশি কেনাকাটা করলে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জেতার সুযোগ। সারা অলমোস্ট সবার কাছে পপুলার খুব, তো কাস্টমার চাচ্ছে যে আগে আসে শপিং এবং পছন্দের জিনিসপত্র নিয়ে যেতে, কারণ একদম লাস্ট মোমেন্টে একদম মাঝখানে পর অনেক বেশি রাশ থাকে, তো কাস্টমার অনেক ক্ষেত্রে অনেক কিছু অ্যাভেলেবেল, তো অনেকেই চাচ্ছে এখন আগে থেকেই নিয়ে নিতে, কারণ একদম মাসের শুরু থেকে শুরু তো মাসটাও, যার কারণে কাস্টমার খুব উৎসাহ নিয়ে আসতেছে। আর আমাদের অনেক নিউ কালেকশন অলরেডি ঈদের সব কালেকশন চলে আসছে, তো হ্যাঁ যারা 4000 টাকার উপরে পারচেস করে তাদের আমরা 3টা পর দিচ্ছি। এর মধ্যে সব মেইন আকর্ষণ হচ্ছে রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে 8 থেকে 15 তারিখের ঈদের পরে ড্র করা হবে, যেটা হচ্ছে 8 থেকে 15 তারিখের পরে, যে এটাতে জিতবে তাকে আমরা রয়্যাল এনফিল্ড গিফট করবো আর কি। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সারার ঈদ কালেকশনগুলো ক্রেতাদের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আহসানিয়া মিশন। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।
ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। রাজধানীর বিভিন্ন জায়গায় ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সিটি গ্রুপ। নিজেদের ট্রাকে বাংলাদেশ ব্যাংক, শাপলা চত্বর, মালিবাগ, খিলগাঁও এলাকা, প্রেস ক্লাব, পল্টন, আজিমপুর, নিউ মার্কেট, টিসিবি ভবন, কারওয়ান বাজার, মিরপুর ১, শাহালি মার্কেট, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, দয়াগঞ্জ, গ্যান্ডারিয়া, যাত্রাবাড়িতে অস্থায়ী ভিত্তিতে এসব পণ্য বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ। গাজীপুরে মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্বোধন করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। ভাওয়াল রাজবাড়ী মাঠে রোজার প্রথম দিনে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ইফতার করেন তিনি। ইসলামী ব্যাংকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ব্যাংকিং সুবিধা প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যাংকের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনর্গঠনের লক্ষ্যে ৫ দফা দাবি জানান তারা। পবিত্র রমজানের প্রথম দিন নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাগড়াছড়িতে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। পাবনার ঈশ্বরদীতে উৎপাদন হবে আন্তর্জাতিক মানের চিকিৎসা সরঞ্জাম। তুরস্কের বিশ্বখ্যাত মেডিকেল গ্যাস পাইপলাইন ইকুইপমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেগাসান তুর্কি ও মেগাসান বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় ঈশ্বরদী পৌর শহরের অরণকোলা এলাকায় মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্ল্যান্ট নামে এই কারখানার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর উদ্বোধন করেন মেগাসান তুর্কির চেয়ারম্যান আরিফ সিলেকটেন। মেগাসান মেডিকেল বাংলাদেশের সিইও প্রকৌশলী নাজবুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, যার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। বিচার বহির্ভূত হত্যা সহ শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করায় জোর প্রধান উপদেষ্টার সহযোগিতার আশা জাতিসংঘের। প্রত্যাশিত দেশ গড়তে সৎ কাজে উৎসাহ, অসৎ কাজে নিরুৎসাহের আহ্বান তারেক রহমানের। সেকেন্ড রিপাবলিকের নামে বিভেদের চেষ্টার অভিযোগ বিএনপি নেতাদের। প্রথম রোজা থেকেই রাজধানীতে জমজমাট ইফতার বাজার, কিছুটা বেড়েছে দাম। ঐতিহ্যবাহী ইফতার কিনতে মানুষের ভিড় চকবাজারে। রোজায় চাহিদার চেয়ে বেশি আমদানির পরও বাজার থেকে উধাও সয়াবিন তেল। ডিলার দোকানিরা দুষছেন কর্পোরেটদের, কিছু কোম্পানির হাতে নিয়ন্ত্রণ বলছেন বিশ্লেষকরা। ডিজিএফআই এর সাবেক ডিজির বাসা থেকে নগদ 2.5 কোটি টাকা জব্দ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এইচটি ইমাম পুত্রের বিরুদ্ধে দুদকের মামলা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।